আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ২৩ সশস্ত্র যোদ্ধা নিহত। গাজায় ইসরায়েলের হামলা বিপজ্জনক উস্কানি, দাবি হামাসের। যুদ্ধবন্ধে রাশিয়া যুক্তরাষ্ট্রের গোপন শান্তি প্রস্তাব, চাপের মুখে ইউক্রেন। ফের উত্তপ্ত নেপাল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলির সমর্থকদের সঙ্গে জেন জির সংঘর্ষ। আলোচনার আহ্বান প্রত্যাখ্যান, জাপানকে আচরণ ঠিক করতে হুঁশিয়ারি চীনের। ভারতকে $৯৩ মিলিয়ন জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ২৩ সশস্ত্র যোদ্ধা নিহত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আফগান সীমান্তের কাছে দুটি অভিযানে ২৩ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় এই অভিযান চালানো হয়। সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানি তালিবান বা তাদের সহযোগী গোষ্ঠীর সদস্য ছিল। তাদের মদত দেওয়ার জন্য ভারতকে অভিযুক্ত করেছে সেনাবাহিনী। ইসলামাবাদ নিয়মিতভাবে কাবুলের বিরুদ্ধে উগ্রবাদী গোষ্ঠীগুলোকে, বিশেষ করে তেহরিকি তালিবান পাকিস্তানকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। এই গোষ্ঠীগুলো পাকিস্তানে ভয়াবহ হামলা চালায়। সম্প্রতি ভারতের দিকেও একই ধরনের অভিযোগের তীর ছুঁড়েছে পাকিস্তান। তবে উভয় প্রতিবেশী দেশই এই ধরনের কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে। গত সপ্তাহে ইসলামাবাদের একটি আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর এই অভিযান চালানো হয়। পাকিস্তান দাবি করেছে, এই হামলা আফগানিস্তান থেকে পরিকল্পনা করা হয়েছে। পাকিস্তানি তালিবানের একটি অংশ এই হামলার দায় স্বীকার করেছে। সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের তীব্র অবনতি ঘটেছে। গত মাসে সীমান্তে সপ্তাহব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। দুই দেশের সীমান্ত এখনও বন্ধ রয়েছে। গাজায় ইসরায়েলের হামলা বিপজ্জনক উস্কানি, দাবি হামাসের। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বুধবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলাকে বিপজ্জনক উস্কানি বলে অভিহিত করে এর নিন্দা করেছে। গোষ্ঠীটি সতর্ক করেছে যে এই হামলা ভঙ্গুর যুদ্ধবিরতিটিকে বিপন্ন করেছে। হামাস একটি বিবৃতিতে লিখেছে, আমরা এটিকে একটি বিপজ্জনক উস্কানি বলে মনে করি, যার মাধ্যমে যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা পুনরায় শুরু করতে চাইছেন। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়। ইসরায়েল বলেছে, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। তবে এই অভিযোগ গোষ্ঠীটি অস্বীকার করেছে। যুদ্ধ বন্ধে রাশিয়া যুক্তরাষ্ট্রের গোপন শান্তি প্রস্তাব, চাপের মুখে ইউক্রেন। ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে মিলে গোপনে নতুন একটি শান্তি প্রস্তাব প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র। এ প্রস্তাব অনুযায়ী মস্কোর কাছে ভূমি ছেড়ে দেওয়ার মতো কিছু কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে পারে ইউক্রেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, যে কোনো শান্তি প্রস্তাব বাস্তবায়নের আগে অবশ্যই ইউরোপ ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে হবে। সিএনবিসির প্রতিবেদন মতে, মার্কিন সামরিক বাহিনীর একজন মুখপত্র জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন। সেখানে তারা ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের পাশাপাশি রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। গত বুধবার ১৯ নভেম্বর বেশ কিছু গণমাধ্যমের রিপোর্টে জানানো হয়, ওয়াশিংটন ও মস্কো সম্প্রতি একটি গোপন বৈঠক করেছে। কিয়েভের অংশগ্রহণ ছাড়াই ওই বৈঠকে ২৮ দফার নতুন একটি শান্তি প্রস্তাব প্রস্তুত করা হয়। এ খবরের একদিন পর আজ বৃহস্পতিবার ২০ নভেম্বর মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা ইউক্রেনে পৌঁছেছেন। সিএনবিসির প্রতিবেদন মতে, ২৮ দফা পরিকল্পনার খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। এরপর নামবিহীন সূত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমস ও রয়টার্সের মতো অন্যান্য সংবাদ মাধ্যম খবরটি প্রকাশ করে। শান্তি প্রস্তাবে ইউক্রেনকে রাশিয়ার কাছে তার পূর্বাঞ্চলিক দোনবাস এলাকা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য শর্তের মধ্যে নির্দিষ্ট কয়েক ধরনের অস্ত্রত্যাগ এবং সেনাবাহিনীর আকার ৫০% কমিয়ে আনার প্রস্তাবও করা হয়েছে। টেলিগ্রাফের এক রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেন আইনি মালিকানা বজায় রাখলেও দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে পারে রাশিয়া, সেক্ষেত্রে মস্কো ভাড়া দেবে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র সমর্থিত এই শান্তি প্রস্তাব এরই মধ্যে কিয়েভে পৌঁছেছে। খুব সম্ভবত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই প্রস্তাব মেনে নিতে হবে, তাকে তেমন ইঙ্গিতই দেয়া হয়েছে।
রাশিয়া নতুন কোনো শান্তি পরিকল্পনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। এদিকে হোয়াইট হাউসও ২৮ দফা শান্তি পরিকল্পনার অস্তিত্ব নিশ্চিত করেনি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন নতুন প্রস্তাব নিয়ে কাজ চলছে। এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন শান্তি পরিকল্পনা নিয়ে জল্পনার মধ্যে ইউরোপীয় নেতারা জোরালোভাবেই বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের যে কোনো পরিকল্পনার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেন উভয়ের সমর্থন প্রয়োজন হবে। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদানের সময় ইউ পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস সাংবাদিকদের বলেন, ইউরোপীয়রা সবসময় দীর্ঘস্থায়ী এবং ন্যায়সঙ্গত শান্তি সমর্থন করে এবং আমরা এটি অর্জনের জন্য যে কোনো প্রচেষ্টাকে স্বাগত জানাই। ফের উত্তপ্ত নেপাল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলির সমর্থকদের সঙ্গে জেএনজেডের সংঘর্ষ। নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সমর্থকদের সঙ্গে জেনজি বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে দেশটির বাড়া বিভাগে কারফিউ জারি করা হয়েছে। গত সেপ্টেম্বরে জেনজি আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন কেপি শর্মা ওলি। এরপর দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নিয়ে আগামী বছরের মার্চে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেপি শর্মার দল সিপিএন ইউএমএল এর কর্মীরা বাড়া বিভাগে সমাবেশের আয়োজন করে। একই দিন সমাবেশের ডাক দেয় জেএনজি বিক্ষোভকারীরা। উভয় পক্ষে সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়, যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়। ঘটনা বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় এবং পরিস্থিতি আরও খারাপের আশঙ্কায় বাড়া বিভাগে কারফিউ জারি করা হয়, যা বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে। সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছেন নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে। সংঘর্ষ ও উত্তেজনার পর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি অপ্রত্যাশিত রাজনৈতিক উত্তেজনা থেকে দূরে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখার অনুরোধ জানিয়েছেন। বুধবার রাতে এক বিবৃতিতে সুশীলা বলেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সর্বোচ্চ সংযম বজায় রেখে কাজ করতে এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দিয়েছি। তিনি বলেছেন, আমি চাই সব রাজনৈতিক নেতা এবং দল মুক্তভাবে কাজ করবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবে। গত ৮ ও ৯ সেপ্টেম্বর নেপালে ব্যাপক বিক্ষোভ হয়। কেপি শর্মার সরকার সব সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের পর রাজপথে নেমে আসে জেএনজির বিক্ষোভকারীরা। এতে মাত্র ২ দিনেই সরকারের পতন হয়ে যায়। তবে এর মধ্যে প্রাণ হারায় ৭৬ জন। আলোচনার আহ্বান প্রত্যাখ্যান, জাপানকে আচরণ ঠিক করতে হুঁশিয়ারি চীনের। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাইকিচির সাম্প্রতিক তাইওয়ান সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে টোকিও ও বেইজিংয়ের সম্পর্ক দ্রুত অবনতি ঘটছে। একের পর এক পদক্ষেপ নিয়ে দুই দেশের সম্পর্ক এখন বহু বছরের মধ্যে সবচেয়ে উত্তেজিতপূর্ণ অবস্থায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে জাপান আলোচনার আহ্বান জানানোর পর চীন সেই আহ্বান প্রত্যাখ্যান করে টোকিওকে সংযম বজায় রাখতে বলেছে। এই সপ্তাহান্তে দক্ষিণ আফ্রিকায় জি-20 শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং জাপানের প্রধানমন্ত্রী তাইকিচির মধ্যে সম্ভাব্য বৈঠক সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, চীনের এমন কোনো পরিকল্পনা নেই। প্রধানমন্ত্রী লি জাপানি নেতার সাথে দেখার কোনো পরিকল্পনা নেই। আমরা জাপানকে যথাযথ আত্মসংযম বজায় রাখতে অনুরোধ করছি, মাও বৃহস্পতিবার বলেন। বেইজিং সোমবার বলেছে, লি দক্ষিণ আফ্রিকায় তাইকিচির সাথে দেখা করবেন না। তবে জাপানের প্রধান ক্যাবিনেট সচিব মিনোরু কিহারা পরের দিন বলেছেন, টোকিও এখনও চীনের সাথে সংলাপের জন্য উন্মুক্ত। মাওয়ের মন্তব্য সেই দিনই এসেছে যখন চীন এই মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে নির্ধারিত মন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল করেছে বলে জানা গেছে। ১৯৯৮ এশিয়ান ফাইন্যান্স ক্রাইসিসের পর আঞ্চলিক সংহতিকে আরও গভীর করার লক্ষ্যে প্রতিষ্ঠিত ত্রিমুখী সহযোগিতা ব্যবস্থার অংশ হিসেবে এই মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভারতকে $৯৩ মিলিয়ন জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের কাছে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবস্থা ও এক্সক্যালিবার আর্টিলারি গোলাবারুদ বিক্রয়ের অনুমোদন দিয়েছে মার্কিন রাষ্ট্র দপ্তর। মোট $৯৩ মিলিয়ন এই সম্ভাব্য বিক্রয়ের বিষয়টি বুধবার নিশ্চিত করেছে ওয়াশিংটনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি ডিএসসিএ। রয়টার্স জানায়, এই বছরের আগস্টে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হওয়ার পর এটি হচ্ছে মার্কিন ফরেন মিলিটারি সেলস প্রোগ্রামের আওতায় ভারতের কোনো বিরন্থ সংক্রান্ত প্রক্রয় অনুমোদন। এই সময় রাশিয়ান তেল কেনায় অসন্তোষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের শুল্ক দ্বিগুণ করে 50% উন্নীত করেছিলেন। এছাড়াও এই মাসেই তেজস যুদ্ধ বিমান বহরের জন্য আরও ইঞ্জিন সরবরাহে জেনারেল ইলেকট্রিকের তৈরি ফাইটার জেট ইঞ্জিনের অর্ডার পুনর্নবায়ন করেছে ভারত। ডিএসসি এক বিবৃতিতে জানায়, নতুন এই বিক্রি মার্কিন ভারত সামরিক স্ট্র্যাটেজিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে, পাশাপাশি ইন্দো প্রশান্ত ও দক্ষিণ এশিয়ায় স্থিতি প্রতিষ্ঠা, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ সহযোগী, ভারতের নিরাপত্তা জোর করতেও ভূমিকা রাখবে। সংস্থাটি আরও জানায়, ভারত সর্বোচ্চ ২১৬টি এক্সক্যালিবার ট্যাকটিক্যাল প্রজেক্টাইল ও ১০০ ইউনিট জ্যাভলিন সিস্টেমের জন্য অনুরোধ করেছে। ভারত ইতিমধ্যে M777 হাউইটজার কামানে এক্সক্যালিবার গোলাবারুদ ব্যবহার করছে। ডিএসসি এর তথ্য অনুযায়ী এক্সক্যালিবার প্রজেক্টাইল সরবরাহ করবে RTX কর্পোরেশন, আর জ্যাভলিন মিসাইল সিস্টেমে ঠিকাদারি হিসাবে কাজ করবে RTX ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগ। গত ৩১ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 10 বছরের একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে ভারত ও যুক্তরাষ্ট্র।
প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোর করতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে উভয় পক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। বিষয়টি অনুসরণ করেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক্সে পোস্ট করা বার্তায় হেগসেথ বলেন, চুক্তিটি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য আদান প্রদান এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়াবে। পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও রাজ সংঘর্ষে কার্যকরী ভূমিকা রাখবে।